আজকে আমরা এমন একটা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কথা বলবো যেটা বাংলাদেশের রাজনীতিতে যেন একটা চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছে। চলুন এর গভীরে গিয়ে দেখি ঠিক কি বলা হচ্ছে সেখানে। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? প্রথমে দেখব এর মূল রাজনৈতিক যুক্তিটা কি। এরপর কথা বলবো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে বিতর্কটা আছে সেটা নিয়ে। তারপর দেখব ডক্টর ইউনূসকে কিভাবে চিত্রিত করা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি অভিযোগ তোলা হয়েছে সেটাও জানব। আর সবশেষে দেখব চূড়ান্তভাবে কি করার আহ্বান জানানো হচ্ছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখা যাক পোস্টার একদম মূল কথাটা কি, মানে কোন ভিত্তির উপর দাঁড়িয়ে পুরো আর্গুমেন্টটা তৈরি করা হয়েছে। এই যে দেখুন কি বলা হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অতীতেও কোনো নির্বাচন সম্ভব হয়নি, ভবিষ্যতেও হবে না। মানে খুবই পরিষ্কার আর শক্ত একটা দাবি, তাই না? এই একটা লাইনে কিন্তু পুরো পোস্টের সুরটা বেঁধে দিয়েছে। এখান থেকেই বাকি সব যুক্তির শুরু। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় একটা দাবি করা হলো, এর পেছনে যুক্তিটা কি? পোস্টটা কিন্তু এর সাপোর্টে বাংলাদেশের রাজনীতির একটা খুব পরিচিত আর বিতর্কিত অধ্যায়কে টেনে এনেছে। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের সেই বিতর্ক। যারা হয়তো জানেন না তাদের জন্য একটু বলে নিই, এই তত্ত্বাবধায়ক সরকারটা আসলে কি। এটা ছিল একটা নিরপেক্ষ, মানে কোনো দলের নয়, এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার। এর একমাত্র কাজ ছিল জাতীয় নির্বাচনটা যেন ঠিকঠাক, মানে ফেয়ার হয় সেটা দেখা। ৯০-এর দশকে যখন দলগুলোর মধ্যে প্রচণ্ড অবিশ্বাস, তখন এই সিস্টেমটা চালু হয়েছিল। মজার ব্যাপার হলো, এই সিস্টেমটার ইতিহাস কিন্তু বেশ নাটকীয়। পোস্টটাতে যেমনটা বলা হয়েছে, ১৯৯৪ সালে আওয়ামী লীগই কিন্তু এর প্রস্তাবটা দেয়। তাদের আন্দোলনের কারণেই ১৯৯৬ সালে এটা চালুও হয়। কিন্তু দেখুন, ঠিক ১০ বছর পর ২০০৬ সালে এসে সেই আওয়ামী লীগই আবার এর বিরুদ্ধে নামে। আর শেষ পর্যন্ত ২০১১ সালে আদালত এই পুরো ব্যবস্থাটাকেই বাতিল করে দেয়। মানে যে আনলো সেই আবার এর বিরোধিতা করল। এর পেছনে রাজনীতিটা আসলেই বেশ জটিল। এই যে নিরপেক্ষতার ধারণা, এটা নিয়ে বিতর্ক কিন্তু তখন কম হয়নি। পোস্টটাতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার একটা বিখ্যাত উক্তি তুলে ধরা হয়েছে, একমাত্র পাগল ও শিশু ছাড়া কোনো মানুষের পক্ষে নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। এই কথাটা থেকেই কিন্তু বোঝা যায় যে এই নিরপেক্ষতার আইডিয়াটা নিয়েই কত বড় প্রশ্ন ছিল, আর দলগুলোর মধ্যে বিশ্বাসের সংকটটা ঠিক কতটা গভীর ছিল। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ তো গেল, এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ দিকে। পোস্টটাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে দেখানো হয়েছে, চলুন সেটা একটু দেখি। দেখুন, এখানে ডক্টর ইউনূসের বিভিন্ন সময়ের রাজনৈতিক উদ্যোগের একটা লিস্ট আছে, আর পাশেই আছে সেই উদ্যোগগুলোকে পোস্টটিপটাতে কি নামে ডাকা হয়েছে। যেমন ১৯৯৩-এ আমার দলকে বলা হয়েছে হিটলার ইউনূস, ২০০৭-এ নাগরিক শক্তিকে বলা হয়েছে ডেভিল ইউনূস, আর একদম সম্প্রতি ২০২৪-এর এনসিপি গঠনকে বলা হয়েছে করোনা ভাইরাস ইউজলেস ইউনূস। মানে শব্দগুলো খেয়াল করলেই বোঝা যায় কতটা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। আর এই ব্যাপারটা শুধু ডক্টর ইউনূসের মধ্যেই থেমে থাকেনি। পোস্টটা অনুযায়ী তার দল এনসিপিকে তুলনা করা হয়েছে নাৎসি বাহিনীর সাথে, আর তার রাজনৈতিক সহযোগী জামায়াতকে বলা হয়েছে গেস্টাপো বাহিনী। বুঝতেই পারছেন, এই ধরনের তুলনা কিন্তু সাধারণ সমালোচনা নয়, এগুলো প্রতিপক্ষকে একটা ভয়ঙ্কর শক্তি হিসাবে দেখানোর চেষ্টা। তো একদিকে ডক্টর ইউনূস আর তার সহযোগীদের এভাবে চিত্রিত করা হলো। এরপর পোস্টটা যেটা করেছে তা হলো তার নেতৃত্বে দেশে কি সমস্যা তৈরি হয়েছে তার একটা লম্বা তালিকা দিয়েছে। পোস্টটা সরাসরি একটা প্রশ্ন করছে, ইউনূসের অধীনে ১৫ মাস পর দেশের অবস্থাটা আসলে কি। তো চলুন দেখা যাক এই পোস্ট অনুযায়ী দেশের অবস্থাটা এখন ঠিক কেমন। অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা। বলা হচ্ছে প্রায় ৩৫০ থেকে ৪০০ কারখানা বন্ধ হয়ে গেছে, শিক্ষকরা বড় ধরনের আন্দোলন করছেন, ৪ থেকে ৫ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে, এমনকি পুলিশ আর সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ আছে বলে দাবি করা হয়েছে। কৃষকরা সার পাচ্ছেন না, আর পুলিশে নাকি জঙ্গি ঢুকে পড়েছে, এরকম গুরুতর অভিযোগও তোলা হয়েছে। সব মিলিয়ে দেশের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বেগজনক একটা ছবি আঁকা হয়েছে। এইসব অভিযোগের মধ্যে একটা সংখ্যাকে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে, ৩০ লাখ। পোস্টার দাবি এই সময়ে নতুন করে ৩০ লাখ মানুষ গরিব হয়ে গেছে। ভাবুন একবার, এই সংখ্যাটা দেশের অর্থনীতির জন্য কতটা বড় একটা ধাক্কা। তো এ তো সব অভিযোগ, এ তো প্রবলেম, এরপর কি? পোস্টটা কিন্তু এখানেই থেমে থাকেনি। এরপর এটা একটা সমাধানের দিকে গেছে, একটা চূড়ান্ত পদক্ষেপের ডাক দিয়েছে। আর সেই পদক্ষেপটা কি? পোস্টটাতে ১৩ই নভেম্বরের জন্য একটা লকডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ আর তার শরিকরা করবে। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রতিবাদ না, বরং পুরো দেশকে অচল করে দেওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত।
আর এই কর্মসূচির মূল স্লোগানটাও খুব পরিষ্কার, ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। এর মধ্যে কিন্তু কোনো রাগঢাক নেই, কোনো আলোচনার জায়গা রাখা হয়নি, একদম সরাসরি একটা অবস্থান। আর সবকিছুর শেষে এই পুরো আন্দোলনের লক্ষ্যটাকে মাত্র একটা দাবিতে নিয়ে আসা হয়েছে, একটা হ্যাশট্যাগে, #StepDownYunus। এটাই হলো তাদের এক দফা দাবি, এর বাইরে আর কিছুই নেই। তো পুরো বিষয়টা ব্যবচ্ছেদ করার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, তাই না? যখন কোনো রাজনৈতিক লড়াইকে এভাবে একটা শেষ যুদ্ধ বা ফাইনাল ব্যাটল হিসেবে দেখানো হয়, যেখানে আপোষের কোনো সুযোগই রাখা হয় না, তখন সেটা সমাজের উপর, মানুষের উপর কেমন প্রভাব ফেলে? এই ধরনের রিটরিক কি বিভেদকে আরও বাড়িয়ে তোলে না? ভেবে দেখার মতো একটা বিষয়।